স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি আমি আফরিন আনোয়ার। আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে সই করবে না জামায়াত ইসলামী, কথা বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে সংস্কার ইস্যুতে আজই আলোচনার সমাপ্তি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। সভাপতি জানিয়েছেন, সনদ বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২৩তম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজই তারা আলোচনার রীতি টানতে চান। জানান, শিগগিরই জুলাই সনদের চূড়ান্ত খসড়া তুলে দেয়া হবে দলগুলোর কাছে। সনদের পটভূমি ইত্যাদি বিষয়ে একটি ডকুমেন্ট আপনাদেরকে দেয়া হয়েছিল, তার ভিত্তিতে তার ব্যাপারে আপনারা পরিবর্তন সংশোধন সংযোজন ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়েছেন। আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। কিছু দল জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে দাবি তুলছেন, এরই পরিপ্রেক্ষিতে আলী রিয়াজ বলেন, এটি বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা, প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দের আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন। বৈঠকের বিরতিতে আবারও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানায় জামায়াত ও এনসিপি। মতামত দেয় উচ্চকক্ষ নিয়েও। এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব। কোনো আইনি ভিত্তি না থাকে, সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স। বাস্তবায়নের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে এমন একটা আভাস তিনি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি এই আলোচনাটা কিভাবে হতে পারে সেটা সুনির্দিষ্ট করেন নাই। এখনো পর্যন্ত এই জায়গাটাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে। অন্যদিকে শুধু উচ্চকক্ষ নয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবই প্রত্যাখ্যান করে সিপিবি বাসদ। কেউ কেউ বলেন, তড়িঘড়ি করে আলোচনা শেষ করা ঠিক হবে না। যদি সব দল কোনোটা একমত না হই, তাহলে এই আলোচনাটা না ভালো। ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরো কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরো কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে, সেটা করা দরকার। সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয়, তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কিংবা ঐক্যমতের আলোচনা, এটা আমরা মনে করি অর্থবহ হবে না। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচনের বিরোধিতা করে 12 দলীয় জোট। সংশয় প্রকাশ করে ঐকমত্য নিয়ে। উচ্চকক্ষের যে প্রস্তাবনা এসেছে, আমরা এটা প্রত্যাখ্যান করেছি। বৈঠকে দিনের এজেন্ডা অনুযায়ী সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ 7টি বিষয় নিয়ে আলোচনা চলছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, শুরুতেই আসলে জানতে চাইবো যে জামায়াত ইসলামীর নায়েবে আমির যে বক্তব্যটি দিয়েছেন যে আইনি ভিত্তি ছাড়া তারা এই সনদে সই করবেন না, এই আইনি ভিত্তির বিষয়টা যদি আপনি একটু দর্শকদের বুঝিয়ে বলেন, আর সেই সাথে আইনি ভিত্তি না হলে আসলে ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবেন, এই ধরনের হুমকি আসলে পরবর্তীতে ঐকমত্য কমিশনের কার্যক্রমে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? আফরিন, বিষয়টি হচ্ছে যে আমি আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে জুলাই সনদ, অর্থাৎ এই যে সংস্কারগুলো হচ্ছে বা একেবারেই কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু এসে গেছে। আজকেই যদি বলি তাহলে বলতে হবে যে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকেই আসলে আলোচনার পর্বটি ইতি টানতে চান, বা এমনটাই বলেছে যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এখন আপনি যেটি বলছেন যে আইনি ভিত্তি, আসলে এই যে সংস্কারগুলো হচ্ছে, যে সংস্কারগুলোতে ঐকমত্যে পৌঁছানো যাবে, অর্থাৎ এই যে সনদটি সই হবে তার আগে যে এই যে একটি খসড়া যেটি দেওয়া হয়েছে, তো এইখানে জামায়াত ইসলামী যেটি বলছে যে এই সনদটিকে একটি বাস্তবায়নের জন্য আইনি একটি ভিত্তি দিয়ে তারপরে এটি একশো বাস্তবায়ন যোগ্য করে তুলতে হবে, এবং
সেইটি যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতা আমরা কালকেও দেখেছি এই জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে তাদের যে নিজস্ব আইনজীবী তাকেও কিন্তু আজকে গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু তাকে আনা হয়েছিল সেই যুক্তি বা যৌক্তিকতাগুলো তুলে ধরার জন্য। এখন যেটি বলা হচ্ছে মোটা দাগে, সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াত ইসলামী তারা বলছেন যে এই বাস্তবায়নের লক্ষ্যে যদি এই জুলাই সনদকে আইনি ভিত্তিতে যদি আইনি কাঠামোতে না নেওয়া হয় তাহলে এটার আসলে কোনো কিছু হবে না, এটা শুধুই অঙ্গীকারনামা হবে বা একটি সুপারিশমালার মধ্যেই একটি সীমাবদ্ধ থাকবে। এটি আসলে বাস্তবায়নটি যেটি বলা হচ্ছে বিভিন্ন সাংবিধানিক যে কিছু কাঠামো আছে এখানে, যদি একটু পিছন ফিরে বলি যে সংস্কারগুলোতে একমত হয়েছে, যদি 20টি মৌলিক সংস্কার শেষবেলায় এসে বলা দ্বিতীয় পর্যায়ে এসে সেখানে কিন্তু এরই মধ্যে 13টিতে কিন্তু ঐকমত্য পোষণ করা হয়েছে। এখন এইভাবেই কিন্তু দলগুলো বলছে, বিশেষ করে জামায়াত ইসলামী আমরা বলছিলাম যে নায়েবে আমির তিনি বলার চেষ্টা করছেন যদি এটা আসলে একটু শূন্য হয়ে যাবে যদি এটি আইনি ভিত্তি না পায়। আমরা আপনার বক্তব্য পুরোপুরি পরিষ্কার। আনোয়ার, আরো একটি বিষয় আসলে বলবেন যে আজকে যেহেতু এই ঐকমত্য কমিশনের ইতি টানার কথা রয়েছে, তো যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে বৈঠক হচ্ছে সেই বৈঠকগুলোর আসলে সমাধানের পথে এগোচ্ছে কিনা, কি মনে হচ্ছে, আদৌ কি আজ ইতি টানা সম্ভব? এটি যদি বলি একটু মিশ্র প্রতিক্রিয়া আছে দলগুলোর মধ্যে। আমি বলি অন্যান্য কিছু দল আছে যেমন এবি পার্টির পক্ষ থেকে মধ্যাহ্ন বিরতিতে তারা কথা বলেছেন, এমনকি জামায়াত ইসলামের নায়েবে আমিরও বলেছেন যে শুধু তড়িঘড়ি করে নয়, তাড়াহুড়ো করে নয়, যেমন আজকে 7টি এজেন্ডা কিন্তু সামনে আনা হয়েছে, যদিও এগুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে, এখানেও কিন্তু মত ভিন্নতা আছে। যদিও কিছুক্ষণ আগে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আজকেই আসলে একটি ইতি টানা সম্ভব হবে, আজকেই আলোচনাটি একটি পরিসমাপ্তি ঘটবে, এমনটা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। যেহেতু আজকের এই বৈঠকে এমনটা শুরুতেই বলা হয়েছে যে সিদ্ধান্তগুলো আসবে, যে আলোচনাগুলো শেষ পর্যায়ে হচ্ছে, সেখানে নোট অফ ডিসেন্ট অর্থাৎ মতো যে বিরুদ্ধতা আছে সেইগুলো দিয়েই কিন্তু একটা শেষ পর্যায়ে তারা আজকে আসলে ইতি টানতে পারবে, এমন একটি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তাহলে আসলে বিষয়টি হচ্ছে সর্বোপরি একটু কিছুটা যেহেতু দ্বিমত আছে এখনো কোনো রাজনৈতিক দলের, সেক্ষেত্রে আফরিন একটু অপেক্ষা তো করতেই হবে। যদি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা আজকেই আলোচনাটা শেষ করে দেবে, কোনো দল বলছে যে আরো 2-4টা দিন যেতে পারে আলোচনাটাকে আগে পূর্ণাঙ্গ করার জন্য। আনোয়ার, আপনিও সেই ইতি টানার অপেক্ষায় থাকুন, আমরাও আপনার মাধ্যমে অপেক্ষা করছি। নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত আরো জেনে নেব আপনার মাধ্যমে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই হবে আগামী জাতীয় নির্বাচন, এর চেয়ে একদিনও দেরি হবে না। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সংলাপে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি জানান আগামী নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ আচরণ করবে এবং বাহিনীটিকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে। প্রেস সচিব বলেন আগামী কয়েকদিন রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে নির্ধারিত হবে দেশের রাজনীতি আগামী দিনে কোন দিকে যাবে। আরও জানান প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, সরকারের চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা। ছাত্র উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে প্রেস সচিবকে প্রশ্ন করা হলে এ সময় তিনি বলেন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এর ব্যাখ্যা দিতে পারবেন। হঠাৎ করে দেখলাম যে আমি যে পত্রিকা নিয়ে আসছিল প্রিন্টিং এর মেশিন, ইলেকশন প্রফেসর নুরুজ যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে, পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনো আছি। কিছুদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান অনেক বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, তবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে, আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং যোদ্ধারা। সারা দেশের বিভিন্ন জেলা থেকে জড়ো হওয়া আহতদের পরিবার এবং যোদ্ধাদের এই কর্মসূচির কারণে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ, কথা বলবো তার সাথে।
হাসিব, আপনি বেশ অনেকক্ষণ ধরেই শাহবাগে সংবাদ সংগ্রহ করছেন। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে চাইবো। সেই সাথে আসলে শাহবাগ যেহেতু রাস্তাঘাটে চলাচল বৃষ্টির দিনে একটু ভোগান্তি পোহাতে হচ্ছে, আমরা দুপক্ষের বক্তব্যই আপনার মাধ্যমে জানতে চাই। আফরিন, ধন্যবাদ। আজ 11টা কিংবা তার কিছুক্ষণ পর থেকে কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিল তারা সড়ক অবরোধ করেছে শাহবাগে। আমি যদি একটু বলি, শাহবাগের ঠিক মেট্রো স্টেশন যেটি, ঠিক তার নিচে একটি ব্যারিকেড দেওয়া আছে, আর অপোজিটে অর্থাৎ আমরা যদি পাশের যে একটি চিত্র বলি, সেখানে জাতীয় জাদুঘর অর্থাৎ শাহবাগ থানার ঠিক সামনে আরেকটি ব্যারিকেড আছে। এদিকে দুপাশের সড়ক তো বন্ধ হয়েছে, এই পাশাপাশি এই কাটাবনের দিকে যেতে যে রাস্তাটি এবং বৎসর ভবনের দিকে যে রাস্তাটি, চারপাশের সড়কটি তারা বন্ধ করেছে। তাদের মূল দাবি যদি আমি বলি, আমি কথা বলার চেষ্টা করেছিলাম, এর আগের লাইভে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, তাদের দাবি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র অবিলম্বে দিতে হবে। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে জুলাই ঘোষণাপত্রের মধ্যে আপনাদের কোনো নির্দিষ্ট কোনো দাবি আছে কিনা বা নির্দিষ্ট কোনো তারা দাবি দেওয়া রেখেছে কিনা, তবে সেই বিষয়ে কিন্তু আসলে স্পষ্টভাবে তেমন কিন্তু আমরা দাবি পাইনি। তখন আমরা জানতে চেয়েছিলাম যারা আহত রয়েছে, যারা জুলাই যোদ্ধা রয়েছে, তারা কতক্ষণ নাগাদ আসলে তাদের এই আন্দোলনটি চালাবে। তারা কিন্তু এমনটি জানিয়েছিলেন যে আসলে অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তাদের এই জুলাই ঘোষণাপত্র যে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবরোধ করে থাকবে এবং সড়কে অবরোধ করে তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এতে আমি যদি বলি সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ যারা ছিল, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা জানাচ্ছিলেন ভোগান্তির কথা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তারা চেষ্টা করছেন তাদেরকে বোঝাতে যেন জনসাধারণের কোনো বাধা বিপত্তি না ঘটে। হাসিব, আপনার কাছে আমি আসলে জানতে চাইবো যে জুলাই সনদ না হওয়ার আশঙ্কা তারা কেন করছেন, যেখানে জুলাই সনদ নিয়ে এত দিন ধরে ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের দফায় দফায় বৈঠক চলছে এবং ঐক্যমত্য কমিশনে উপস্থিত যারা আছেন তারা চাইছেন যে 5 আগস্টের মধ্যে সমস্ত কিছু যাতে তারা নির্ধারণ করে দিতে পারেন। তারপরও আসলে এই অনির্দিষ্টকালের অবরোধ দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কেন? সেই বিষয়ে আপনি স্পষ্ট কিছু আমরা জানতে পারিনি। তবে তারা এমনটি দাবি করছেন যে আসলে 1 বছর হয়ে গেলেও এখনও যেহেতু জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদপত্র আসেনি, আবার কবে নাগাদ আসতে পারে সে বিষয়েও তারা আসলে সন্দেহ রাখছে। সব মিলিয়ে কিন্তু আসলে জানাচ্ছিলাম শাহবাগ থেকে আফরিন। পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। একটি দলের নেতাকর্মীদের প্রাণ নাশের হুমকি থাকায় হস্তক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আরও জানান, গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও জানানো হয়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে আলাদা করে নিরাপত্তা দেয় না। বৃহস্পতিবার সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনস্বার্থে সেনাবাহিনীর পরিচালিত অভিযানের নানা দিক তুলে ধরে সেনা সদর। দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রায় 1 মাসের কার্যক্রম তুলে ধরেন সামরিক অপারেশনস পরিদপ্তরের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরাও দেখেছি। এই সময় তিনি জানান, সারা দেশে চাঁদাবাজির ঘটনায় এ পর্যন্ত 5576 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। যে আভিযানিক দায়িত্ব রয়েছে সেটা আমরা সর্বদা পালন করছি। প্রশ্নোত্তর পর্বে শফিকুল ইসলাম জানান, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার বিষয়ে কাজ করছে তদন্ত টিম। অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপে শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো, আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। সম্মিলিতভাবে কাজ করলে সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্মূল করা যাবে বলে জানান মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। পার্বত্য চট্টগ্রামে রিজিওনাল পলিটিক্যাল পার্টি যাদেরকে আমরা বলি, ইউপিডিএফ, জেএসএস, এ ধরনের যেই দলগুলো আছে, সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে, অপহরণকে কেন্দ্র করে তারা সবসময় তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায়, তাদের
আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায় এবং সেটা করতে গিয়েই বিভিন্ন সময় মারামারি হানাহানি হয়, গোলাগুলি হয়। আমরা যেটা দেখছি সেটি তারই একটি অংশ, নতুন কিছু নয়। বাট অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দিচ্ছে সেনা সদর। অবশ্যই জীবন রক্ষা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই কাজটি আমরা করেছি ইতিপূর্বেও। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসির নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। মার্কিন বাজারে প্রতিযোগী সব দেশেরই শুল্ক যদি কাছাকাছি হারে থাকে তবে চিন্তার কিছু নেই বলে মনে করছেন রপ্তানিকারকরা। তাদের প্রত্যাশা বাংলাদেশের জন্য শুল্ক ৩৫% থেকে কমে ২০% হবে। তবে শুল্ক যাই হোক না কেন, বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখার চেষ্টায় আন্তর্জাতিক বাজারে ঝুঁকি বাড়ছে বাংলাদেশের। ২০২৪-২৫ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে $৮৭৬ কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যার মধ্যে $৭০৩ কোটি তৈরি পোশাক। একক বাজার হওয়ায় দেশটিতে বাড়তি শুল্ক নিয়ে তাই চিন্তিত রপ্তানিকারকরা। এরই মধ্যে বুধবার বাংলাদেশের প্রতিযোগী ভারতের জন্য ২৫% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রপ্তানিকারকরা মনে করেন বাংলাদেশের জন্য শুল্ক যদি তার আশপাশে নেমে আসে তাহলে চিন্তার কিছু নেই। 20 বা 20-র আশেপাশে নিচে কোথাও হতে পারে। ডিফারেন্সটা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির সাথে বেশি হয়ে যায়, তাইলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যেত। এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে আমাদের সাথে তাদের ডিফারেন্স খুব বেশি হবে না, এতটুকু আমরা মনে করছি। তবে শুল্ক যাই হোক না কেন, ব্র্যান্ড ও ক্রেতারা যেন বাড়তি এ ব্যয় রপ্তানিকারকদের ওপর না চাপিয়ে দেয় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ ব্যবসায়ী নেতাদের। 20% হোক আর যাই দেখ না কেন, বায়াররা তখন চেষ্টা করবে যে এর মধ্যে কিছু আমাদের উপর চাপিয়ে দিতে। এই জায়গাতে আমাদের একটা কঠোর অবস্থান নিতে হবে, কারণ যদি ইন্ডিয়া এবং ভিয়েতনামের ইয়েটা যদি খুব বেশি ডিফারেন্সের না থাকে তাহলে আলটিমেটলি বায়ারদের আসতে হবে আমাদের কাছে। তবে বিশ্লেষকদের শঙ্কা, মার্কিন বাজারের প্রতি অতি নির্ভরতার কারণে বড় অঙ্কের আমদানি বাণিজ্য আছে এমন দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়বে বাংলাদেশের। শুধু একদিকে নজর না দিয়ে আরো যে জায়গা রয়েছে সেই জায়গাটায় যদি কাজ করা যায় তাহলে ইম্পোর্ট কস্ট যে পরিমাণ বাড়বে তাতে আমার 1.7 বিলিয়নের সাথেও যদি তুলনা করেন, আমরা যে অসামঞ্জস্য কথা ভাবছি সেটা কিন্তু ব্যালেন্সের মতোই হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ট্রেড ডাইভার্ট করা হয়, আমি মনে করি তার চ্যালেঞ্জটা বরং আরো বেশি। এ অবস্থায় কেবল $8.5 বিলিয়ন রপ্তানির কথা ভেবে পুরো আমদানি রপ্তানি বাণিজ্য যেন ঝুঁকিতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। দীর্ঘদিন একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, ঠিক আসলে বাংলাদেশের জন্য শুল্ক 35% থেকে কমে কত শতাংশে আসবে সেটা ওয়াশিংটন ডিসি থেকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ভালো বলতে পারবেন। তবে আপনার কাছে আমার জানার জায়গা হচ্ছে গিয়ে যে যদি কোনো কারণে শুল্ক না কমে বা যতটুকুই আছে এটাতে যদি থাকে, বাংলাদেশ আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? যদি এখন যেটি আছে, এখন পর্যন্ত সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে তাতে যদি 35% শুল্ক দিতে হয় এবং প্রতিযোগী দেশ, আপনি জানেন ভারতের কথা বলা হচ্ছে সবচেয়ে নিকট প্রতিবেশী এবং সবচেয়ে বড় প্রতিযোগী দেশ, তাদের কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি গেল বুধবার 25% শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এছাড়া ভিয়েতনাম, তাদের শুল্ক কিন্তু 20% নামিয়ে এনেছে তারা, তাদের যে দর কষাকষি সেই জায়গা থেকে। তাহলে কিন্তু বাংলাদেশের যদি 35ই থাকে, এটি কিন্তু একটু অসম বাজারের জায়গা তৈরি হবে। অর্থাৎ বাংলাদেশ যদি যেখানে 35% বাড়তি শুল্ক দিবে সেখানে ভারত দিচ্ছে 25% এবং ভিয়েতনাম দেবে 20%। স্বভাবতই বাংলাদেশের যে পোশাকটি রপ্তানি হচ্ছে সেটির কিন্তু শুল্কের কারণে এর দাম কিন্তু বেড়ে যাবে। তো সেটি বাজারের যে অসম প্রতিযোগিতা, সেই অসম প্রতিযোগিতায় কিন্তু বাংলাদেশ তখন আর টিকতে পারবে না। এটি হচ্ছে সবচেয়ে বড় অসুবিধার কথা। আর যেটি বলা হচ্ছে দর কষাকষির ফলে আমরা দেখলাম ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিন্তু বাণিজ্যের যে ঘাটতি সেটি $123 বিলিয়ন। তার বিপরীতে বাংলাদেশের সঙ্গে যদি বাণিজ্য ঘাটতি দেখেন সেটি মাত্র $6 থেকে $7 বিলিয়ন। সেটিও কিন্তু আসলে খুব ন্যায় বিচার হবে না, কারণ $123 বিলিয়ন সঙ্গে যার বাণিজ্য ঘাটতি
তার জন্য যদি শুল্ক হয় 20%, মাত্র $6 বিলিয়ন যেটি আবার আরও বেশি আমদানি করে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, তার জন্যও যদি 35% থাকে, অথবা ধরেন 20%ও যদি নামিয়ে আনা হয়, সেটিও কিন্তু আসলে খুব বেশি ন্যায় বিচার হবে বলে বলা যায় না। কিন্তু পুরো বিষয়টাই আসলে নির্ভর করছে মার্কিন প্রশাসন এবং মার্কিন প্রেসিডেন্টের একদম ইচ্ছার উপরে। মাহবুব, আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই যে আপনি যে সমীকরণটা আসলে দিলেন, সেই ক্ষেত্রে আসলে অসম বাজারে টিকে থাকতে হলে বাংলাদেশের জন্য আসলে এই শুল্কটা কত শতাংশ হলে বাংলাদেশের জন্য একটু স্বস্তির হয়, কি মনে হচ্ছে? বাণিজ্যের ক্ষেত্রে যদি বলুন, আমি বলবো যে আসলে যদি আমরা শূন্য শুল্ক সুবিধা পেতাম, অর্থাৎ বাড়তি যদি কোনো শুল্ক আর দিতে না হতো, সেটি হচ্ছে সবচেয়ে স্বস্তির জায়গা। কিন্তু সেটিও যদি না হয়, যেমনটা রপ্তানিকারকরা চান, অন্তত ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ পোশাকের ক্ষেত্রে প্রতিযোগী যে দেশগুলো আছে তাদের শুল্কটি যদি কাছাকাছি হয়, অর্থাৎ ভারতের যেহেতু 25% হয়েছে, বাংলাদেশেরও হয়তো 20% বা 25%-এর কাছাকাছি, ভিয়েতনামের যেহেতু 20% হয়েছে, বাংলাদেশেরও যদি 20% হয়, বা পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে শুল্ক হার সেটি এখন আমরা জানি না, সব মিলিয়ে সবার যদি সমান হারে শুল্ক হয়, সেটিই হবে কিন্তু আসলে স্বস্তির জায়গা। সেই জায়গা থেকে আসলে আপনি কি মনে হচ্ছে যে এই বৈঠকগুলোর জন্য ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধি দল, বাণিজ্য উপদেষ্টা গেছেন, সেটা কতটুকু ফলপ্রসূ হবে? আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? দেখুন, বাণিজ্যের দর কষাকষি যখন বাণিজ্যের বিষয়গুলো দিয়ে হচ্ছে, সেখানে কিন্তু দর কষাকষির জায়গাটা দারুণভাবেই বাংলাদেশ কিন্তু সেখানে সফল হয়েছে। কারণ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করা, বেশি করে খাদ্যপণ্য যেগুলো বিশেষ করে গম আমদানি করা, সেই সিদ্ধান্ত প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা দিয়েছি, এবং একই সাথে বোয়িং কেনার একটি পরিকল্পনার কথাও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যখন দর কষাকষির বিষয়টি শুধু বাণিজ্যিক হবে, সে জায়গায় কিন্তু কোনো প্রশ্ন নেই, কিন্তু এখানে বলা হচ্ছে কিছু নন ডিসক্লোজার ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলো আসলে কি সেটি আমরাও জানি না। সেই দর কষাকষির জায়গায় আসলে কতটুকু ঐক্যমতে আসা সম্ভব, সেটি কিন্তু আসলে সময়ই বলে দেবে, কারণ সব শেষে দেশের স্বার্থই সবার আগে রাখতে হবে। নিশ্চয়ই মোস্তফা মাহবুব, আমরা সেই প্রত্যাশাই করব। আপনাকে সাথে থাকার জন্য ধন্যবাদ। গুগলের নতুন এআই সার্চ ফিচার, যেটি বলা হচ্ছে ভবিষ্যতের সার্চ ইঞ্জিন, তাতে সত্যি সহজ হয়েছে তথ্য খোঁজা, কিন্তু এই সহজতার পেছনেই যেন লুকিয়ে আছে বড় এক আশঙ্কা। ওয়েবসাইটগুলো হারাচ্ছে ভিজিটর, কমছে বিজ্ঞাপন আয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন হুমকির মুখে পড়তে পারে বহু অনলাইন প্ল্যাটফর্ম। গত 1 বছরে গুগল বদলে দিয়েছে তাদের সার্চ ইঞ্জিন। প্রথমেই আসে একটি এআই ওভারভিউ। এটা এমন একটি স্বয়ংক্রিয় উত্তর যা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে তৈরি হয়। অনেকের কাছে এটা সময় বাঁচানোর দারুণ উপায় হলেও গবেষকরা বলছে ভিন্ন কথা। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় বলা হচ্ছে, এআই ওভারভিউ দেখার পর অধিকাংশ ব্যবহারকারীরা প্রায় দ্বিগুণ কম ক্লিক করছেন অন্যান্য ওয়েবসাইটে। এমনকি 26% মানুষ সার্চ করার পর আর কিছুই দেখছে না, বরং বন্ধ করে দিচ্ছেন ব্রাউজারগুলো। এতে হাজারো পাঠক কমে যাচ্ছে ওয়েবসাইটে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন লেখক আর কন্টেন্ট নির্মাতারা। বিজ্ঞাপন থেকে আয় কমছে 20 থেকে 40% পর্যন্ত, যার পরিণতিকে ধ্বংসাত্মক বলছে গবেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, গুগলের নতুন এআই সার্চ ফিচার যেমন সহজ করে দিচ্ছে উত্তর পাওয়া, তেমনি কমিয়ে দিচ্ছে মানুষের মধ্যে তথ্য যাচাইয়ের আগ্রহ। ফলে বাড়ছে বিভ্রান্তি, কমছে বিশ্বাসযোগ্য তথ্যের গুরুত্ব। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসির।